আচ্ছা, আপনাদের গত ক্লাসে হচ্ছে আরটিএল এর ডিটিএল এর ফ্যান আউটটা কভার করা হয়েছে। আমি জাস্ট আজকে আর একটু রিভিউ করে আমাদের পরবর্তী যে সার্কিট টিটিএল ওইটা শুরু করবো বেসিক্যালি। আচ্ছা, সো আপনাদের দেখানো হয়েছিল যে আমাদের ফ্যান আউট ক্যালকুলেশন করার জন্য দুইটা সার্কিট থাকে। ফার্স্টে হচ্ছে একটা ড্রাইভার থাকে, আর এই ড্রাইভারের সাথে কানেক্টেড অসংখ্য লোড থাকে, বাট লোডগুলো আইডেন্টিক্যাল। ওকে, সো এই পোর্শনটা আমাদের লোড। কিন্তু আমরা লোড আইডেন্টিক্যাল হওয়াতে এই যে এখানে আরো অনেক লোড কানেক্টেড আছে একই রকম। সো যেহেতু লোডগুলো আইডেন্টিক্যাল, সো আমাদের সবগুলো লোড তো আঁকার দরকার নেই, ডট ডট দিলেই হয়ে যাবে। এবং আমাদের আসলে বের করতে হবে যে কতগুলা লোড আছে কানেক্টেড। সো এখানে ডিটিএল এর কারেন্ট ফ্লো নেচার অনুযায়ী আমাদের সাধারণত আউটপুট থেকে সরি ইনপুট থেকে কারেন্ট না ঢুকে ইনপুটেই কারেন্ট বের হয়। এই জন্য আর কি এখানে আমাদের একটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে বের করতে হয়। সোজা কথা, আমাদের যে আউটপুট নোডটা, ড্রাইভারের আউটপুট নোডে কোন কোন কারেন্ট রিলেটেড আছে সেই কারেন্টগুলোকে আমাদের ইনক্লুড করে একটা কেসিএল ফর্ম করে আমাদের হচ্ছে ফ্যান আউটটা ক্যালকুলেট করতে হবে। এবং এটা কয়টা কেসে বিভক্ত করব সেটাও একটা ফ্যাক্টর। আমরা যদি এই যে ইনপুট সাইড থেকে তাকাই, তাহলে কিন্তু একটু কেসের সংখ্যা বেড়ে যাবে এই সাইড থেকে তাকাইলে। ফর এক্সাম্পল 4টা কেস চলে আসবে, কিন্তু আমরা জানি যে প্রথম তিনটা কেস আসলে বেসিক্যালি একই, পরের কেসটা আসলে ডিফারেন্ট। সো অ্যাকচুয়ালি আসলে দুইটা কেস আছে। সো আমরা এই জন্য ইনপুট থেকে চিন্তা না করে আমরা এই যে আমাদের যে ড্রাইভারের আউটপুট আছে আউটপুটটাকে কেসে ভাগ করবো। আউটপুটটা আইদার হাই হবে অথবা হচ্ছে লো হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কেসগুলা চিন্তা করব। সো দুইটা কেসের জন্য দুইটা ফ্যান আউট আসবে, ওর থেকে যে মিনিমামটা নিলে আসলে ওইটা বোথ কেসকেই সাপোর্ট করবে অ্যান্ড ওভারঅল ফ্যান আউট হিসেবে বিবেচিত হবে আসলে। ওকে, সো আমাদের এখানে কেস ওয়ানে যদি চলে আসি, তাহলে কেস ওয়ানের ক্যালকুলেশনটা খুবই ইজি। তো আমাদের কেস ওয়ানে দেখা যাচ্ছে জাস্ট যে এই যে ড্রাইভারের আউটপুট হাই। তো ড্রাইভারের আউটপুট হাই মানে এই যে এইটা যে নোডটা, এই নোডটার ভোল্টেজ হচ্ছে আমাদের 5 ভোল্ট। আচ্ছা, তো এইখানে নোডের ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে ড্রাইভারের যে বিজেটিটা আছে এটা কাট অফ। আচ্ছা, এবং আরেকটা জিনিস, এই যে এইখানে যে আমাদের লোডের ক্ষেত্রে যে ইনপুট ডায়োডটা আছে এটাও কি হবে, রিভার্স বায়াস হয়ে যাবে। কেন রিভার্স বায়াস হবে? তার কারণ ওইটার এই যে এদিকে তো পি সাইড আর এদিকে হচ্ছে আমাদের এন সাইড। তো তাহলে দেখেই বোঝা যাচ্ছে এন সাইডে হাই ভোল্টেজ, পি সাইডেও হাই ভোল্টেজ। তো দুই সাইডেই যদি অলমোস্ট সিমিলার পরিমাণ হাই ভোল্টেজ থাকে, তাহলে তো ভোল্টেজ ডিফারেন্স বেশি না। সো তার মানে ওইটাও রিভার্স বায়াস হয়ে যাবে। সো ওভারঅল আমাদের এখানে সাপ্লাই কারেন্ট বলি আর ডিমান্ড কারেন্ট বলি, দুইটাই কি আসবে, জিরো আসবে। তাহলে এখানে আই সাপ্লাই অ্যান্ড আই ডিমান্ড দুইটাই জিরো। তার মানে আমাদের কাট অফ হয়ে যাওয়াতে সাপ্লাইও জিরো আর ডিমান্ডও জিরো। সো এখানে আমি যদি সাপ্লাই কারেন্ট জিরো ঠিক না বলি, ওইটাকে জিরো বললে আবার ম্যাথমেটিক্যাল আর একটা প্রবলেম ক্রিয়েট হবে আমাদের ফ্যান আউট ক্যালকুলেট করতে। বেসিক্যালি দুইটাই জিরো। আর এটা আসলে ফ্যান আউট আমরা ম্যাথমেটিক্যালি না করে এমনি নর্মালি থিঙ্ক করলেই কিন্তু হচ্ছে যে কারোরই কোনো কারেন্টের চাহিদা নেই। তো কারেন্টের চাহিদা না থাকলে এখানে আপনি যত খুশি গেট কানেক্ট করতে পারেন লোড হিসাবে। সো যেহেতু কারেন্ট রিকোয়ারমেন্ট জিরো, কারেন্ট সাপ্লাইও জিরো, সো এখানে আমি আসলে ইচ্ছা মতো গেট কানেক্ট করতে পারি, কোনো প্রবলেম হবে না। ওকে, সো এই জন্য ওভারঅল আমরা ফ্যান আউট ইনফাইনাইট বলে দিতে পারি। আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে দেখা হতে পারেন যে আই সাপ্লাই বাই আই ডিমান্ড, তো সাপ্লাই বাই জিরো ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট। ওকে, সো যেহেতু জিরো বাই জিরোর একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তো আমরা ওই ইকুয়েশনটা এখানে লিখলাম না। তো দেখেন আমাদের ফার্স্ট কেসটা খুব ইজিলি আসলে সলভ হয়ে গেল। সো আপনার একটু ডিভাইস ইনপুট ইনপুট ডায়োড অ্যান্ড হচ্ছে আমাদের ড্রাইভারের আউটপুট বিজেটি এগুলোর মোডটা বলে কারেন্ট জিরো বলে দেন হচ্ছে আমরা লজিক্যালি বলে দিতে পারবো যে আমাদের ফ্যান আউট
ইনফাইনাইট এই কেসের জন্য। এখন পরের কেসটা আমাদের একটু ডিফিকাল্ট হবে। পরের কেসটা হচ্ছে কেস টু, ড্রাইভার ইজ লো। তাহলে এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজ অফ ড্রাইভার ইজ লো। ওকে, তো এখানে আমরা কি করতে পারি? এইখানে ড্রাইভার আউটপুট বলতে আবার এইটাকে বোঝাচ্ছে। তাহলে এটা যখন লো হবে তখন কিন্তু আমাদের অনেকগুলো কারেন্ট রিলেটেড থাকবে। ফার্স্ট অফ অল এ দেখেন উপর থেকে একটা কারেন্ট নেমে আসতেছে। তাহলে উপর থেকে যে কারেন্টটা নেমে আসতেছে সেটাকে বলবো আমরা হচ্ছে, এই যে এখানে দেওয়া আছে আইসি ড্যাশ। আবার এইটার ভিতরে একটা কারেন্ট ঢুকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আইসি। এখানে খেয়াল করে দেখেন, আমরা এতদিন ডানের কানেকশনটা ছিল না বলে উপরের 2.2 কে রেজিস্ট্যান্সের কারেন্টটাকেই বলছিলাম আইসি। কিন্তু এখন অ্যাকচুয়াল কালেক্টর কারেন্ট এবং ওই 2.2 কে রেজিস্ট্যান্সের কারেন্ট কিন্তু ডিফারেন্ট, এই জন্য দুইটাকে দুইটা নাম দিতে হয়েছে, নিচেরটাকে আইসি অ্যান্ড উপরেরটাকে আইসি ড্যাশ। আর ডান দিক থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের লোড কারেন্টটা আসবে। তো এই তিনটা কারেন্টের সমষ্টি দিয়েই আমার হচ্ছে ফ্যান আউটটা বের করতে হবে। সো কিভাবে আসবে দেখেন, এই যে প্রথম যে আমাদের লোডটা আছে ওইখান থেকে আইএল, পরের লোডটা থেকে আইএল, তারপরের লোডটা থেকেও আইএল, এইভাবে তো হচ্ছে অনেকগুলো আইএল আছে, রাইট? সো কতগুলো আইএল আছে বেসিক্যালি? এন সংখ্যক আইএল আছে, এনটাই হচ্ছে ফ্যান আউট। এই জন্য আমরা দেখতে পারি যে টোটাল আমাদের এই যে নোডটা বা এই রিজনটাতে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে। ঢুকতেছে হচ্ছে আপনার দেখেন আইসি ড্যাশ প্লাস এন ইন্টু আই এল। আর বের হয়ে যাচ্ছে কত? আমাদের আউটপুট নোড থেকে আইসি কারেন্টটা বের হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল ইকুয়েশন। এই ইকুয়েশনে সবগুলা কারেন্টের ভ্যালু বের করার পরে আমাদের এন এর ভ্যালু বের করতে পারলেই হয়ে যাবে ফ্যান আউট বের করার কাজ। সো তাহলে এখানে আমাদের ফার্স্টে সব থেকে ইজিলি যে কারেন্টটা বের করতে পারবো সেইটা হচ্ছে আপনার আইসি ড্যাশ। আইসি ড্যাশটা কত আসবে? আইসি ড্যাশটা দেখেন ওমস ল দিলেই হয়ে যাচ্ছে। তাহলে হাই ভোল্টেজ হচ্ছে 5, মানে আমার রেজিস্ট্যান্সের উপরে 5 আছে আর নিচের দিকে 0.2 ভোল্ট আছে, তাহলে 5 - 0.2/2.2 কে যদি আমরা করি তাহলে বেসিক্যালি আমাদের চলে আসতেছে আইসি ড্যাশ। আইএলটা বের করব কিভাবে দেখেন, আইএলটা বের করতে গেলে আমাদের এই যে লোডের পরে ফোকাস করতে হবে। এখন আমরা কিন্তু জানি যে যেহেতু লোড দিয়ে কারেন্ট বামের দিকে ফ্লো হচ্ছে, বা যে কোনো একটা এই এই যে আমাদের এখানে কিন্তু দুইটা ইনপুট আছে, একটা কত, একটা 0.2, আর আরেকটা কত, আরেকটা হচ্ছে 5। তো 5 দিলে এটা তো কাটা, আমরা কিন্তু এটা সঙ্গত কারণে 5 দিয়ে রাখছি। এটাও 0.2 দিয়ে করে দেখতে পারেন, বাট 0.2 দিয়ে করলে যে ফ্যান আউটটা আসবে ওইটা অ্যাকচুয়াল ফ্যান আউটে কন্ট্রিবিউট করবে না, এই জন্য আমরা আরো ক্যালকুলেশন কমানোর জন্য এটাকে 5 দিয়ে রাখছি। যাই হোক, তাহলে কারেন্টটা এখন এই দিকে আর ফ্লো হবে না, শিওর। আমরা যখন হচ্ছে ডিসি অ্যানালাইসিস পড়ছিলাম তখন দেখছি এগুলা। তাহলে আমাদের কারেন্ট কোথা দিয়ে ফ্লো হবে? এইখান থেকে কারেন্ট ফ্লো হয়ে বামের দিকে যাবে। এবং বামের দিকে যেহেতু একটা রাস্তাই আছে, তাহলে আমাদের এইখানে এইখানে যে I1 পাচ্ছি আর এইখানে যে আইএল পাচ্ছি দুইটাই কিন্তু সেম হবে, I1 অ্যান্ড আইএল সেম হবে। তো তাহলে আমরা বলতে পারি আই এলই হচ্ছে আপনার I1, এইটা সমান সমান হবে, যেহেতু একটা রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি এখানে, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ জানতে হবে। সো উপরের প্রান্তের ভোল্টেজ তো 5 এবং নিচের প্রান্তের ভোল্টেজ আপনারা খেয়াল করলে এইটা কিন্তু সেই 0.9। কেন 0.9 হলো? তার কারণ ডায়োড ফরওয়ার্ড বায়াস হওয়াতে ডায়োডে ভোল্টেজ ড্রপ কত হয়েছে? 0.7 ভোল্ট। আর ডায়োডের এন প্রান্তে 0.2 আছে, সো আমাদের ডায়োডের পি প্রান্তে 0.7 অ্যাড হয়ে 0.9 ভোল্ট আসতেছে। সো ওভারঅল আমাদের ওই রেজিস্ট্যান্সের কারেন্ট হবে 5 - 0.9/5 কে। আচ্ছা, সো আমরা I1 এর মাধ্যমে বেসিক্যালি আইএলটা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমাদের আইসিটাকে বের করা। তো আইসিটা বের করতে গেলে আমাদের আরেকটু প্রবলেম আছে। আইসিটা বের করতে গেলে আমাদের বেসিক্যালি ড্রাইভারের আইবি বের করতে হবে। এই যে ড্রাইভারের আইবিটা কত? ওকে,
তাহলে ড্রাইভারের আইবিটা বের করে আইসি হবে হচ্ছে আপনার আমাদের যে বিটাটা ছিল, বিটা ইন্টু আইপি। ওকে, যেহেতু আমরা একদম একটা এজে এসে কাজ করতেছি, মানে ম্যাক্স লিমিটে যে কাজ করতেছি ফ্যান আউট বের করার জন্য, এই জন্য চিন্তা করে নিচ্ছি যে স্যাচুরেশনটা অ্যাকচুয়ালি একদম অ্যাক্টিভের কাছাকাছি চলে গেছে। এই জন্য আইসি বের করার জন্য আমরা অ্যাক্টিভের বিটাটাকে ইউজ করতেছি। ওকে, আর ফ্যান আউটটাকে তো ম্যাক্সিমাম, মানে ওইটার থেকে বেশি যদি আপনি আউটপুট লোড দেন, তাহলে বেসিক্যালি ড্রাইভারটা আর স্যাচুরেশনে থাকবে না, ওইটা বেসিক্যালি চলে যাবে হচ্ছে আপনার অ্যাক্টিভে। ওকে, সেই জন্য আমরা বিটা ফোরস্টের ভ্যালুটা একদম ম্যাক্সিমাম ধরছি। আর বিটা ফোরস্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? বিটা ফরওয়ার্ডের সমান। ওকে, আচ্ছা, তো এখন আইবিটা বের করতে গেলে কিন্তু হয়েছে, আপনারা জানেন যে যেহেতু আমাদের ড্রাইভারের আউটপুটটা লো, তাহলে কোনো একটা ন্যান্ড গেটের ইকুয়েশন কি ওয়াই ইজ ইকালস টু এ বি হোল বার। সো ওয়াই ইজ ইকালস টু এ বি হোল বার, তাহলে চিন্তা করে দেখেন ওয়াই কখন লো হবে। এটা কখন লো হবে? যখন A1 B1। ওকে, তো এই যে এখানে এ আছে, এখানে বি আছে, এই দুইটা ইনপুটই যখন হাই হবে তখনই কিন্তু আমাদের শুধুমাত্র ন্যান্ড গেটের আউটপুট লো। তার মানে বলা যাচ্ছে এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট। এইটা তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে কারেন্ট কোথা থেকে ফ্লো হচ্ছে? এই দিক থেকে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আর হচ্ছে আমাদের নিচের দিকে একটা কারেন্ট চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা I1 নাম দিতে পারি, আর এটাকে আপনার I2 নাম দিতে পারি। ওকে, সো আমরা এখানে, আপনারা জানেন অলরেডি যে I2 কিভাবে বের করতে হবে, I1 কিভাবে বের করতে হবে, রাইট? ফর এক্সাম্পল, এইখানে আমাদের 0.8, এই যে এখানে আমাদের 0.8 ভোল্টেজ থাকে, এইখানে +- 0.7 ভোল্ট থাকে, এইখানে হচ্ছে আমাদের +- 0.7 ভোল্ট থাকে। সো ওভারঅল এই নোডটার ভোল্টেজ দাঁড়ায় 8.8.7 প্লাস 0.7, দ্যাট মিনস 2.2 ভোল্ট। আচ্ছা, তো তাহলে আমরা ইজিলি আইবি সমান সমান বলতে পারতেছি যে I1 মাইনাস বেসিক্যালি I2। আর I1 সমান আসতেছে আমাদের 5-2.2/5K। আর মাইনাস I2টা আসতেছে, I2টা কিন্তু এই যে নিচের ব্রাঞ্চের কারেন্ট এখানে। সো এটা দেখেন, এখানে উপরের নোডের ভোল্টেজ হচ্ছে 0.8, তাহলে 0.8, এবং এটা নিচের নোডের ভোল্টেজ গ্রাউন্ড মানে 0, বাই রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 5K। সো এটা করলে আমরা আইবি পেয়ে যাবো, এবং আমাদের বিটার ভ্যালু গিভেন হচ্ছে আপনার 30। তো এখানে আমি যে ক্যালকুলেশনটা দেখাইলাম সেখান থেকে আপনি আইসি ড্যাশ পাচ্ছেন, আই এল পাচ্ছেন, অ্যান্ড আইবি থেকে আইসি পাচ্ছেন। সো ওভারঅল আমরা যদি ইকুয়েশনে বসাই দিই, তাহলে পরের পেজে আমরা ক্যালকুলেশনে দেখতে পাবো যে এই যে এখানে দেখেন কারেন্টগুলা স্লাইডে আপনাদের ক্যালকুলেট করে দেখানো আছে, এখান থেকেও দেখে নিতে পারেন। সো এখান থেকে আমরা দেখেন সব এই যে এটা হচ্ছে আইসি 12 আসছে, তা আইসি ড্যাশ 2.18 আসছে, আইএল 0.82 আসছে। সো এখান থেকে আমাদের সলভ করে এন এর ভ্যালুটা বের করে নিতে হবে। তো এন এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 11.97। তো খেয়াল করে দেখেন এই 11.97, এর থেকে যদি একটু বেশি যাই, তাহলে ওই যে বিটাটা কিন্তু আমরা একদম এজে নিয়ে রাখছি, বিটার ভ্যালু 30 রাখছি, তাই না? তাহলে এটা যদি একটু বাইরে বাড়ায়, আমি যদি 12 করে দিই, তাহলে কিন্তু আমাদের ড্রাইভারটা কোথায় ঢুকে যাবে? অ্যাক্টিভে ঢুকে যাবে, যেটা কিন্তু লজিক সার্কিটে আসলে অ্যালাউড না। ঠিক আছে, এই জন্য আমরা কখনোই ফ্যান আউটকে উপরের দিকে নিতে পারবো না, যা আসছে ফ্যান আউটকে নিচের দিকে নিতে হবে। তো নিচের দিকে নেওয়ার জন্য এটাকে কি করতে হবে? ফ্লোর করতে হবে। ফ্লোর করলে 11 চলে আসবে। ওকে, সো 11 আসলে তো আবার যদি রিক্যালকুলেট করেন, তখন দেখবেন যে বিটার ভ্যালু হয়তো 30 থেকে কমে গেছে। এবং অবশ্যই আমরা বুঝতেই পারতেছি 30 থেকে কম মানে আমাদের যেহেতু গিভেন বিটা 30, 30 থেকে কম মানে অবশ্যই স্যাচুরেশনে আছে। ওকে, তো এই জিনিসটা ফ্লোর করে দিলে আমাদের আসলে স্যাচুরেশনটা এনশিওর হয়। আর তাহলে আমাদের দুইটা কেসের থেকে ফ্যান আউট আসলো, একটা হচ্ছে প্রথম কেসে ইনফাইনাইট আসছিল, পরের কেসে 11 আসছিল। ওকে, সো তার মানে এটা ইন্ডিকেট করে প্রথম কেসে আপনি যত গেটই কানেক্ট করেন না কেন, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, এটা হচ্ছে ইনফাইনাইটের অর্থ। আর পরেরটা হচ্ছে 11, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 11
বা 11-এর থেকে কম গেট লোড হিসেবে কানেক্ট করলে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি যদি 12 কানেক্ট করেন, 13 কানেক্ট করেন, তখন কিন্তু 14 কানেক্ট করেন, তখন কিন্তু আপনার এরর চলে আসবে বা ম্যাল ফাংশন করবে। ওকে, তো তাহলে আমরা বোথকে স্যাটিসফাই করানোর জন্য আমাদের ফ্যান আউটটা কি নিতে হবে? ফ্যান আউটটা দেখেন, বোথকে স্যাটিসফাই করানোর জন্য আমাদের ফ্যান আউটটা মিনিমাম নিতে হবে। মিনিমাম নিলে 11। তাহলে আমি যদি ফ্যান আউট 11 নেই, সাপোজ 11 সংখ্যক গেট কানেক্ট করলে আমার ইনফাইনাইটের রিকোয়ারমেন্টটাও ফিল হচ্ছে, আবার 11-এরও ফুলফিল হচ্ছে। কোনো কেসেই কিন্তু আমার ম্যাল ফাংশন করার সুযোগ নেই। কেন? ইনফাইনাইট মানে হচ্ছে 0 থেকে ইনফাইনাইট যে কোনো সংখ্যক গেট কানেক্ট করতে পারো, আর 11 মানে হচ্ছে 0 থেকে 11 সংখ্যক পর্যন্ত যে কোনো গেট কানেক্ট করতে পারো। তো এই দুইটার মধ্যে কমন সিনারিও হচ্ছে 0 থেকে 11। এই জন্য আর কি, সো কাইন্ড অফ আপনার সেটের ইন্টারসেকশনের মতো। ওকে, তো এই জন্য আমাদের ওভারঅল সবসময় মিনিমাম নিতে হবে। নয়েজ মার্জিনেও আমরা সেম ভাবে করছি, নয়েজ মার্জিনেও আমরা মিনিমাম নিছি, এইখানেও আসলে আমাদের মিনিমামটা নিতে হবে। ওকে, সো এইখানে যতটুকু দেখানো হলো এটা আসলে আপনাদের ফ্যান আউট। সো ডিটিএল ফ্যান আউটটা ইজি আছে। ওকে, বাট আপনাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন, এই যে বাম পাশের সার্কিটটা হচ্ছে ড্রাইভার, হ্যাঁ, ডান পাশের সার্কিটটা হচ্ছে আমাদের লোড। লোডের সংখ্যা কিন্তু অগণিত। অগণিত বলতে একটা দিয়ে তারপরে ডট ডট দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, দেন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা সার্কিট, আপনাদের এক্সামে অনেক সময় একটা ডিটিএল সার্কিট দিয়েই হচ্ছে ফ্যান আউট বের করতে বলতে পারে। তো একটা ডিটিএল সার্কিট দিয়ে কখনোই ফ্যান আউট বের করা যায় না। তখন আপনার ভাবতে হবে বা বুঝতে হবে যে একটা ডিটিএল ন্যান্ড গেটের সামনে আর একটা ডিটিএল ন্যান্ড গেট আছে, তাই না? এটা আপনার নিজেরই এঁকে নিতে হবে। সো এই জন্য এই যে, এবং দেখেন এখানে কিন্তু প্রথম ডিটিএল এর একটা আউটপুট, পরের ডিটিএল এর কিন্তু দুইটা ইনপুট। সো প্রথমটার আউটপুটকে আমরা কানেক্ট করে দিব পরেরটার প্রথম ইনপুটটার সাথে, এবং দ্বিতীয় ইনপুটটাকে আসলে আমরা ইনঅ্যাক্টিভ করে রাখতে যাচ্ছি। তাহলে একটা ন্যান্ড গেটের ইনপুটকে ইনঅ্যাক্টিভ করে রাখা মানে এখান থেকে কারেন্ট ফ্লো যাতে না হয় সেটা এনশিওর করে দেওয়া। এই জন্য আমরা আসলে এখানে 5 ভোল্ট ইউজ করছি। ওকে, তো এটা আসলে কেন 5 ভোল্ট ইউজ করলাম, এটা আপনারা যদি কৌতূহল থাকে তাহলে কেউ একজন এটা 0 ভোল্ট দিয়ে ফ্যান আউট বের করে দেখবেন। সো 0 ভোল্ট দিয়ে ফ্যান আউট বের করলে আমাদের কি আসছে, 11, ইনফাইনাইট অ্যান্ড 11 আসছে। ওইটা হোপফুলি আপনার 20-র কাছাকাছি অ্যান্সার আসতে পারে, যদি আপনি এখানে 5 না দিয়ে 0 ভোল্ট দিয়ে ম্যাথ করেন। তো তাহলে চিন্তা করে দেখেন ওভারঅল আমাদের ফ্যান আউট কত আসবে। এটার তো মিনিমামই নিতে হবে সবগুলা কেসের। সো তখন 11ই আসবে, ঠিক আছে? সো এখানে আসলে 0 দিলে ওই জিরোর কেসটার জন্য অ্যান্সার আসে না। তো এই জন্য আমরা আসলে বাদ দিচ্ছি, এটা নিয়ে হিসাব করিনি। এই জন্য তো ওভারঅল যেহেতু বুঝতে পারছেন, সো আমরা এখানে আসলে 5 ভোল্ট দিয়ে নিব। আচ্ছা, আর একটা ব্যাপার, অনেক সময় আপনাদের ইন্টেনশনালি খেয়াল করে রাখবেন যে এইখানে এই সব রেজিস্ট্যান্স গুলা ড্রাইভার এবং লোডে কিন্তু ডিফারেন্ট দিয়ে দিতে পারে। ফর এক্সাম্পল, আপনি কনসেপ্টটা ভালো করে বুঝতেছেন কিনা, ক্যালকুলেশন করতেছেন কিনা, ড্রাইভার লোডের আইডিয়া আছে কিনা, রাইট? সো এই জন্য আমাদের এই যে এইখানে 5K আছে, ফর এক্সাম্পল এটা 5K 5K থাকতেছে, আর এইটা হয়তো আপনার 3K হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এইটা হয়তো আপনার 10K দিয়ে দিচ্ছে, এটা হয়তো আপনার 6K দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু ওই যে আমাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমরা আইএল বের করব কোথা থেকে? আইএলটা বের হবে কিন্তু এই যে এইখান থেকে। ফর এক্সাম্পল আইএলটা আপনার বের হবে এইখান থেকে। তারপর হচ্ছে আপনার আইসি ড্যাশটা কোথা থেকে বের হবে? আইসি ড্যাশটা এইখান থেকে বের হবে। ওকে, আর আইসিটা কোথা থেকে বেরোবে? আইসিটার জন্য কিন্তু বেসিক্যালি ড্রাইভার পার্টটা কাজে লাগতেছে। আইসিটা হচ্ছে যে এই I1, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের I2। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি I1টা এই ডানেরটা নেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। I1 বা IB এটা কিন্তু পুরোপুরি আমাদের ড্রাইভার সার্কিট থেকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তো আইসি সমান সমান হচ্ছে বিটা ইন্টু আইবি। আর এখানে বিটা ইন্টু আইবি মিনস এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের ড্রাইভারের I1 মাইনাস এখানে হচ্ছে আমাদের I2। ঠিক আছে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি, আইসি ড্যাশ অ্যান্ড আইসি এগুলো সব আসবে হচ্ছে আমাদের ড্রাইভার থেকে।
আর শুধুমাত্র আইএলটা আসবে হচ্ছে আমাদের লোড থেকে। ওকে, সো এটা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই ফ্যান আউট ক্যালকুলেশন করার সময়। আচ্ছা, সো ডিটিএল পাওয়ার ডিসিপেশন আপনাদের তো দেখাই দেওয়া হয়েছে ক্লাসে, এটা স্লাইডে থেকে দেখে নেবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে টিটিএল পাওয়ার ডিসিপেশনে আমাদের কেস কয়টা আছে, চারটা কেস আছে, 0 0 0 1 1 0 1 1। প্রথম তিনটা কেসের পাওয়ার সেম আসে। ওকে, আর পরেরটা এইটা ডিফারেন্ট আসে। আচ্ছা, আপনার যদি ম্যাক্স পাওয়ার বের করতে বলে তাহলে ডিটিএল এ ম্যাক্স পাওয়ারের পাওয়ারটা হবে হচ্ছে 1 1 কেসের জন্য। ঠিক আছে, 1 1 কেসের জন্য আমাদের ম্যাক্সিমাম পাওয়ার হবে। আর খেয়াল করে দেখেন, আপনাকে যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে বলে কখনো, তাহলে অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে লজিক গেটের সবগুলা কেসের পাওয়ারের সমষ্টি। মনে করেন 0 0 0 1 1 0 1 1/4। ওকে, সো এটা বের করতে হলে আপনার চারটা কেসের জন্য ক্যালকুলেশন করে পাওয়ার বের করতে হবে, তারপর 4 দিয়ে ভাগ করতে হবে। তো একটু আগে আমি যে কথাটা বললাম যে প্রথম তিনটা কেসের পাওয়ার সেম, তো এই জিনিসটাকে আপনি যদি জানেন তাহলে প্রথম তিনটা কেসের মধ্যে একটা কেসের পাওয়ার বের করাটাই কিন্তু এনাফ। আমি কি করব, P00 ইন্টু কত করে দিব, এখানে হচ্ছে 3 করে দিলে কিন্তু আমাদের প্রথম তিনটা কেসের পাওয়ার চলে আসতেছে। আর তারপরে লাস্টের কেসটা বের করব, বাই 4 করব। ঠিক আছে, সো এটা করলে কিন্তু আমাদের ওভারঅল ডিটিএল এর অ্যাভারেজ পাওয়ারটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ডিটিএল যেহেতু শেষ হয়ে গেল, এখন আমরা পরেরটা শুরু করতে পারি। টিটিএলটা আমরা শুরু করব, টিটিএল এর পিডিএফ। আচ্ছা, তো এখন আপনাদের টিটিএলটা শুরু করতেছি। তাহলে টিটিএল মিন্স, আমরা তো বিভিন্ন লজিক ফ্যামিলি পড়তেছি, এখানে হচ্ছে আমাদের টিটিএল মিন্স ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। তো ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক বলতে কি বোঝানো হচ্ছে, যে আপনার দুই স্টেজেই ট্রানজিস্টর থাকবে, ইনপুট স্টেজেও ট্রানজিস্টর থাকবে, আউটপুট স্টেজেও বেসিক্যালি আমাদের ট্রানজিস্টর থাকবে। এইটা নিয়ে আমাদের হচ্ছে একটা লজিক গেট তৈরি করতে হবে। তো এই টিটিএল সার্কিটও আমরা যে সার্কিটটা স্টাডি করি সেটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমরা একটা টিটিএল ন্যান্ড গেটকে স্টাডি করব বেসিক্যালি। ওকে, তো এইখানে কি কি পড়তে হবে আমাদের, বেসিক্যালি অপারেশন বেসিক অপারেশন বলতে সবগুলা কেসের জন্য আপনার সার্কিটের বিভিন্ন জায়গায় কারেন্ট, ভোল্টেজ, আউটপুট, মোড, এই জিনিসগুলোকে আমরা বেসিক অপারেশনের মধ্যে ফেলতেছি। আর একটা হচ্ছে আমাদের পাওয়ার ডিসিপেশন। ঠিক আছে, সো পাওয়ার ডিসিপেশনের পূর্ব শর্তই হচ্ছে আপনি যদি বেসিক অপারেশন করতে পারেন, তাহলে আমাদের ওই যে ভোল্টেজ ডিফারেন্স ইনটু কারেন্ট দিলেই কিন্তু আমাদের সব ইয়েগুলা চলে আসবে, পাওয়ার গুলা চলে আসবে। ওকে, তো আমাদের ফার্স্ট বেসিক অপারেশন শিখতে হবে, দেন পাওয়ার ডিসিপেশন শিখতে হবে। এবং আমাদের টিটিএল এ আসলে ফ্যান আউট বা নয়েজ মার্জিন এগুলো আসলে পড়ানো হয় না। তো বেসিক্যালি আমরা আরটিএল এর ক্ষেত্রে নয়েজ মার্জিন ফ্যান আউট দুইটাই শিখছি, অ্যান্ড ডিটিএল এর ক্ষেত্রে ফ্যান আউটটা শিখছি। এই দুইটা কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসলে। আপনারা প্র্যাকটিক্যালি যখন কোনো প্রজেক্ট করবেন তখন এইগুলো আপনাদের শিখাবে যে একটা লজিক গেটের আউটপুটকে চাইলেই আমরা অনেকগুলা গেটের ইনপুটে কানেক্ট করতে পারি না, দেয়ার ইজ এ লিমিট, দেয়ার ইজ এ কারেন্ট লিমিটেশন। ওকে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দিবে আসলে। আচ্ছা, সো টিটিএল মিনস ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। তো এখানে আমরা একটা ডিফারেন্ট ধরনের বেসিক্যালি সিম্বল ইউজ করব। আমরা মাল্টি এমিটর বিজেটি ইউজ করব। নর্মাল বিজেটি দেখতে কেমন, দেখেন, নর্মাল বিজেটি দেখতে হচ্ছে এই যে যেদিকে দাগটা দেওয়া থাকবে, অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, সেটা বেসিক্যালি এমিটর, অপোজিটটা হচ্ছে কালেক্টর, আর মিডিলেরটা বেস। ওকে, সো আমাদের বিজেটিটা দেখেন, মাল্টি এমিটর বিজেটি যেটা ইউজ করা হচ্ছে। তাহলে মাল্টি এমিটর কিভাবে বুঝবো, এমিটর একটার জায়গায় অনেকগুলা কানেক্ট করা আছে। ওকে,
সো এইটাকে আপনি কাইন্ড অফ প্যারালাল প্যারালাল চিন্তা করতে পারেন, যে অনেকগুলা দুইটা বিজেটি বা তিনটা বিজেটি প্যারালাল আছে। তাহলে প্যারালাল থাকলে উপরেরটা E1, নিচেরটা হচ্ছে E2। ঠিক আছে। সো এইটাকে যদি আমরা একটু আপনাদের বোঝার জন্য ভেঙে ড্র করি, তাহলে হোপফুলি আপনাদের সহজ হবে। দেখেন, আমরা মাল্টি এমিটার বিজেটিটাকে কিভাবে থিঙ্ক করতে পারি। তাহলে মাল্টি এমিটার বিজেটি, নর্মাল বিজেটির স্ট্রাকচার কেমন একটু আমরা আরেকটু আঁকি, মানে দুইটাই আঁকি। এটা হচ্ছে আমাদের নর্মাল বিজেটির স্ট্রাকচার, ইসিবি। তো কালেক্টর বড়, এমিটার বেসটা ছোট, এটা। তো এখানে দেখেন আমরা এটা দুইটা পার্টে ভাগ করে দিব। তো তাহলে এইখানে একটা পিন, এইখানে একটা পিন, এটা হচ্ছে আমাদের E1, এটা হচ্ছে আমাদের E2, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কালেক্টর। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মাল্টি এমিটার বিজেটির স্ট্রাকচার। আর আমাদের নর্মাল বিজেটির স্ট্রাকচার কেমন? নর্মাল বিজেটির স্ট্রাকচারটা হচ্ছে যে সিম্পল থাকে, যে এখানে কালেক্টর, তারপরে বেস, তারপরে হচ্ছে আমাদের ইন্টার। তাহলে এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের এমিটার, আর এইটা হচ্ছে আমাদের কালেক্টর। আর ডোপিং তো অবশ্যই জানেন, এটা হচ্ছে কি এন পি এন ভিজেটি। তাহলে এদিকে এন, এদিকে এন, মাঝখানে বেসটা শুধু পিটাই। ওকে। সো তাহলে এই যে এইটার সিম্বল কি হবে, এটার অ্যাকচুয়ালি আমাদের খাতায় করার সময় সিম্বল যেটা দিব, তো এই যে বেজের এখানে দুইটা এমিটার দিয়ে দিব। ওকে। তাহলে আমরা দুইটা এমিটার দিব, আর কালেক্টরও একটা থাকবে, আবার হচ্ছে আপনার বেজও একটা থাকবে। তাহলে বেজ একটা, কালেক্টর একটা, এমিটার বেসিক্যালি দুইটা। তাহলে এটা E1, এটা হচ্ছে আমাদের E2। তো এটাকে আমরা একটু ভেঙে লিখলে দুইটা প্যারালাল বিজেটির মতো চিন্তা করতে পারি। সো ফার্স্টে আমি একটা বিজেটি আঁকি। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের BZT1, অ্যান্ড দেন আমি একটু দূরে হচ্ছে আর একটা বিজেটি আঁকি। এটা হচ্ছে আমাদের আর একটা বিজেটি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার E1, এটা হচ্ছে আপনার E2, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের বেস, এটা কালেক্টর, এটা কালেক্টর। ঠিক আছে। তাহলে দুইটা বিজেটি পাশাপাশি রেখে যদি আমরা এই যে এইটার বেস আর এইটার বেস যদি একই নোট, কিন্তু তাহলে এটাকে কানেক্ট করে দিই, আর এইটার কালেক্টর আর এটার কালেক্টরকে আমি কানেক্ট করে দিই, তাহলে একটা এই যে কমন কালেক্টর হয়ে যাচ্ছে, এবং এইখান থেকে হচ্ছে আমাদের একটা কমন বেজ হয়ে যাচ্ছে। ওকে। তো তার মানে আমাদের মাল্টি এমিটর বিজেটিকে আমরা চিন্তা করতে পারি, দুইটা বিজেটি পাশাপাশি আছে, তাদের বেজ একসাথে কানেক্টেড এবং কমন, এবং তাদের কালেক্টর একসাথে কানেক্টেড এবং কমন, কিন্তু এমিটারটা সেপারেট। ঠিক আছে। এমিটারে আমরা আলাদা আলাদা ভোল্টেজ দিতে পারবো। সো এই মাল্টি এমিটার ভিজিটিটাকে আসলে কি কাজে ইউজ করা হয়? মাল্টি এমিটার ভিজিটিটাকে আমাদের ইউজ করা হবে বেসিক্যালি ইনপুট ডিভাইস হিসেবে। আমরা যে টিটিএল গেটটা আঁকবো, টিটিএল এর এটা বেস, এটা কালেক্টর, এখানে যে দুইটা এমিটার আছে, দুইটা এমিটারে বেসিক্যালি আমাদের দুইটা ইনপুট দিব। এদিকে হচ্ছে VA, এদিকে হচ্ছে আমাদের VB। ওকে। ঠিক ডিটিএল এর মতোই চিন্তা করতে পারেন। ডিটিএল এ কি ছিল? ডিটিএল এ হচ্ছে যে এইখানে দুইটা ডায়োড ছিল না, এইটা আর নিচের দিকে আর একটা ডায়োড। তাহলে এটা হচ্ছে আমাদের এই, এখানে আমরা VA দিতাম, এটা VB দিতাম। তো আমাদের ডিটিএল সার্কিটের বেসিক্যালি যে ইনপুট স্ট্রাকচারটা ছিল, ওইটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছে একটা মাল্টি এমিটার ভিজেটি দিয়ে। তাহলেই আমাদের অলমোস্ট ডিটিএল সার্কিটটা, আরেকটু কিছু পরিবর্তন আছে, কনভার্ট হয়ে একটা টিটিএল সার্কিটে চলে আসবে। তো আসেন আমরা আরো টিটিএল সার্কিটের জিনিসগুলো দেখি। আচ্ছা, এই যে এইখানে যে সার্কিটটা দেখতে পারতেছি, এটাই বেসিক্যালি আমাদের একটা টিটিএল সার্কিটের ডায়াগ্রাম। সো টিটিএল সার্কিট হইলে, হ্যাঁ, এখানে অবশ্যই যে ভোল্টেজ গুলো আবার চলে গেছে, এখানে পাওয়ার সাপ্লাই থাকবে 5 5 5। ওকে। সো তাহলে আমরা টিটিএল সার্কিটটা দেখে আঁকি, রেজিস্ট্যান্স গুলো একটু দেখে নিই। দাঁড়ান, 4, 1.6, 4,
এখানে হচ্ছে আপনার 1K। তো আমরা সবসময় এই টিটিএল সার্কিটটাকে ডিটিএল এর সাথে কম্পেয়ার করে পড়বো, তাহলে খুব ইজি হবে। তো ফার্স্টে আমাদের মনে রাখতে হবে আমাদের ইনপুট স্টেজে একটা মাল্টি এমিটর বিজেটি থাকবে। তাহলে আমরা এই যে মাল্টি এমিটর বিজেটিটা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যেদিকে কালেক্টর দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমরা ভিএ, এটা হচ্ছে ভিবি দিচ্ছি মনে করেন। সো এই যে এইটার বেসটা আমাদের কানেক্টেড থাকবে বেসিক্যালি আমাদের 5 ভোল্টের সাথে। এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট নামে একটা সিগন্যালের সাথে কানেক্টেড থাকবে। সেটা আমরা জাস্ট এই যে এদিকে একবারে দিতে পারবো পরবর্তীতে। তারপরে এই যে এইটার যে কালেক্টরটা কালেক্টরটা বেসিক্যালি ডিটিএল এ কি হইতো, এখানে পরপর দুইটা ডায়োড থাকতো। তো দেখেন আমাদের এইখানে টিটিএল এ দুইটা ডায়োড না দিয়ে আমাদের একটা ভিজেটি দিলেই ওই কাজটা করে যাচ্ছে। তাহলে একটা ভিজেটির বেস কানেক্ট করে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আগে যেটা আমাদের ডায়োড করতো, এখানে আমাদের ওইটা ভিজিটি করবে। তো এই যে এখানে আরেকটা ভিজিটি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওই যে ভোল্টেজ লেভেল ম্যাচিং এর কাজটা করবে বেসিক্যালি। আচ্ছা, এইখান থেকে আবার আপনার একটা এই যে দেখেন উপরের দিকে একটা রেজিস্টর যাবে। উপরের দিকে রেজিস্টরটা যেয়ে আবার ওই যে আমাদের 5 এর সাথেই যুক্ত হয়ে যাবে। আচ্ছা, সো এটা 5 ওভারঅল হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্টেড। আচ্ছা দেন এই যে কালেক্টর, এটা আমাদের আবার যে নিচের দিকে, এবার ডান দিকে এখন হচ্ছে আমাদের তিনটা স্টেজ, কিন্তু একটা ইনপুট স্টেজ, একটা হচ্ছে ভোল্টেজ লেভেল লেভেল ম্যাচিং স্টেজ, আর একটা হচ্ছে আমাদের আউটপুট স্টেজ। সো আমরা বেসিক্যালি ইনপুট স্টেজ অ্যান্ড মিডিলে ভোল্টেজ লেভেল ম্যাচিং স্টেজটা করে ফেলছি। এখন আমাদের ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আউটপুট স্টেজ। তাহলে আউটপুট স্টেজটা কি হচ্ছে, আউটপুট স্টেজটা হচ্ছে এই যে আহ, এইটার এমিটর থেকে যাচ্ছে, এমিটর থেকে আউটপুট স্টেজ কিন্তু আমরা সবাই জানি মোটামুটি যে এটা একটা আরটিএল সার্কিটের মতো। আরটিএল সার্কিটের মতো মানে এই যে একটা ভিজিটি থাকবে, ভিজিটির এমিটরটা গ্রাউন্ডেড থাকবে, কালেক্টরে একটা রেজিস্টর থাকবে, এই রেজিস্টারটা ভিডিডির সাথে কানেক্ট হবে। যেহেতু তিনটা ভিডিডির সাথে কানেক্ট হচ্ছে, আমরা একসাথে কমন করে এক জায়গায় ভিডিডি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আলাদা আলাদা করে ভিডিডিও দিতে পারেন। আচ্ছা, আলাদা করেই দিই তাহলে ভালো দেখা যাবে, যেহেতু আমাদের স্লাইডের মেইন সার্কিটেও আলাদা করে দেওয়া হচ্ছে। So, এই যে এইখানে একটা 5 ভোল্ট, আর হচ্ছে আপনার এইখানে একটা 5 ভোল্ট। আচ্ছা, আর এটা তো অবশ্যই এই যে গ্রাউন্ড হবে। এটা ওই যে আমাদের আরটিএল এর যে রেজিস্ট্যান্স ছিল, আরটিএল এর রেজিস্ট্যান্স। তাহলে আমি পার্ট যদি বলি, এটা হচ্ছে আমাদের ইনপুট স্টেজ, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আউটপুট স্টেজ। সো অলমোস্ট আমাদের প্রথম দুইটা স্টেজ চেঞ্জ হয়েছে, লাস্টের স্টেজটা কিন্তু সেম আছে। Okay? এখন রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যদি আমরা কালেক্ট করে নিয়ে আসি, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু 1.64। এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আসলে আহ, যখন ডিজাইন করা হয় তখন অনেক কিছু হিসাব করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক কম বেশি দিয়ে ফেলেন, তাহলে আপনাদের ফ্যান আউট, নয়েজ মার্জিন, এই জিনিসগুলো আসলে ঠিকঠাক কাজ করবে না। ওকে, ঠিকঠাক কাজ করবে না মানে ভালোটা ভালো আসবে না। ফর এক্সাম্পল, নয়েজ মার্জিন অনেক কম আসতে পারে, ফ্যান আউট অনেক কম আসতে পারে। ওকে, এই জন্য রেজিস্ট্যান্স গুলো একটা নির্দিষ্ট লেভেলেই দিতে হয়। আচ্ছা, তো এইদিকে হচ্ছে আমাদের 1K। এখন এই সার্কিটটা আমাদের স্টাডি করতে হবে। ওকে, সো দেখেন আমি ডিটিএল কম্প্যারিজনের কথাটা আপনাদের মাথায় রাখবো, তাহলে আপনাদের এটা ভিজুয়ালাইজ করতে অনেক সুবিধা হবে। তাহলে ডিটিএল এ আমাদের ABY, সো ডিটিএল এ কি ছিল, 00011011। তো প্রথম তিনটার জন্যই আউটপুট কি ছিল, আউটপুট হচ্ছে 1। লাস্টেরটার জন্য আমাদের কি, লাস্টেরটার জন্য হচ্ছে 0। তো এখন খেয়াল করে দেখেন আমাদের কারেন্ট ফ্লো বা ওভারঅল সার্কিটের কারেন্ট ফ্লো ট্রেন্ড কি ছিল। এই যে প্রথম তিনটার জন্য আমাদের কারেন্ট সব চাইতো লেফটে। লেফটে বলতে এই যে শুধুমাত্র ইনপুট দিয়ে কারেন্ট বের হয়ে যেত, আর কোনো কিছু ছিল না। আর আমাদের এইটার জন্য শুধুমাত্র কারেন্ট যাইতো হচ্ছে রাইটে। তাহলে এই লেফট আর রাইট যদি আপনি একটু মাথায় রাখেন কেসগুলো অনুযায়ী, তাহলে দেখবেন যে আপনার ওভারঅল মোড অ্যাজিউম করতে বা অপারেশন গুলো বুঝতে অনেক ইজি হচ্ছে। ওকে, আচ্ছা।
সো আসেন এরপর আমি কেস বাই কেস শুরু করব। আমাদের এখানে কিন্তু আসলে অনেকগুলো ভিজেটি আছে, 3টা ভিজেটি আছে, এবং আমরা সুবিধার্থে এগুলার নামও করে দিব, নামকরণটা ঠিক রাখবো। তো এটাকে হচ্ছে T1, এটাকে হচ্ছে T2, আর এটা হচ্ছে আউটপুট স্টেজে যেহেতু আছে T0। ওকে। তো এই T0টা অলমোস্ট আপনার সবসময় ইসের মতো কাজ করবে, ডিটিএল এর মতোই কাজ করবে। আহ, এটাকে হচ্ছে ডিটিএল এর ট্রানজিস্টরের ডিটিএল এর যে বিজেটি আছে ওইটার মতো চিন্তা করতে পারেন। আর এইটা, এই যে এইটাকে হচ্ছে আপনার ডিটিএল এর যে ইনিশিয়াল ইনপুট ডায়োড ছিল, ইনপুট ডায়োড গুলোর মতো চিন্তা করতে পারেন। আর এইটাকে হচ্ছে আমরা ডিটিএল এর ভোল্টেজ লেভেল ম্যাচিং যে ডায়োডটা ছিল ওইটার মতো চিন্তা করতে পারি। ঠিক আছে। এবং অলমোস্ট ডিটিএল এর সার্কিট গুলার এই ইকুইভ্যালেন্ট স্টেজ গুলা যখন যেরকম মোডে থাকতো, এইগুলাও আসলে অলমোস্ট সেম মোডেই থাকবে। ওকে। সো ওভারঅল আমরা সব ডিটিএল এর সাথে কম্পারিজন করে পড়বো, কখন কোন দিকে কারেন্ট ফ্লো হবে, আউটপুটটা কেমন হওয়া উচিত, তারপর হচ্ছে কোন বায়াসে আছে, সেটা আমরা সব কম্পারিজন করেই পড়বো। তো আসেন আমরা একটা ওয়ান বাই ওয়ান কেস নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা। সো আচ্ছা, সো আমাদের এই যে প্রথম কেস ওয়ান আসবে, কেস ওয়ান হচ্ছে 0 0। তাহলে আমি সার্কিটটা একটু নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, না, প্রথম সার্কিটটাই নেই, এই সার্কিটে তো অ্যানোটেট করা আছে। হুম। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কেস 0 0। তাহলে প্রথম অবস্থায় চিন্তা করে থাকেন, কারেন্ট কিন্তু লেফটে ফ্লো হবে এবং রাইটে ফ্লো হবে না। এটা মনে রাখলে আপনাদের বেস মোড অ্যাজিউম করতে অনেক ইজি হয়ে যাবে। যাই হোক, হাউএভার, এখন আসেন সার্কিটের ইন ডিটেলস দেখি। তো কেস 0 0, তার মানে এই যে Vx এবং Vy ইনপুটে দেওয়া আছে, এখানে আমরা কত ভোল্ট দেবো? জিরো মিনস আমরা একদম সিম্পল চিন্তা করতাম এতদিন, 0 মিনস 0 ভোল্ট। আমরা আর টি এল অ্যান্ড ডিটিএল এ দেখছি যে না, 0 মিনস আসলে 0.2 ভোল্টকে বোঝানো হয়েছে। ওকে। এটা যদিও কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, বাট টিটিএল এর ক্ষেত্রে আমরা কালেক্টর এমিটার স্যাচুরেশন ভোল্টেজকে ধরা হয় 0.1 ভোল্ট হিসাবে। এটা ধরা হয় বলতে যে বই থেকে রেফারেন্স নিয়ে করানো হয়েছে ওই বইয়ে টিটিএলটাকে, কালেক্টর এমিটার ভোল্টেজটাকে 0.1 ভোল্ট দেওয়া আছে। তো যেহেতু আমাদের কালেক্টর এমিটার ভোল্টেজটাকে 0.1 ভোল্ট দেওয়া আছে, এই জন্য আমরা টিটিএল বলতে লজিক ল মানে জিরো বলতে আমরা কত বুঝবো? 0.1 ভোল্ট। ওকে। সো এটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, আর কোনো কিছুই না, 0.2 না দিয়ে 0.1 ইউজ করতেছে, নাথিং এলস। সো দেখে এইখানে দেখেন আমাদের কত আছে, 0.1 হবে। এইখানে আমাদের কত আছে, 0.1 হবে, যেহেতু তোমরা দুইটাই 0 0 দিচ্ছি। ওকে। তো হাউএভার এখন আমাদের T1 ভিজিটির দিকে ফোকাস করেন। T1 ভিজিটির দিকে যদি ফোকাস করি তাহলে এটাও আমাদের আহ কিসে থাকার কথা, কোন মোডে থাকার কথা? এটা থাকার কথা, দেখেন এই বিজেটির এইটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, রাইট? তাহলে আমাদের এখানে জাংশন আছে কয়টা? এটা বেস, এটা হচ্ছে আপনার এমিটার, আর এটা হচ্ছে কালেক্টর। তো এখানে কিন্তু দুই কপি বিজেটি আছে। তাহলে আমি যদি এক্স বিজেটির কথা চিন্তা করি, মানে ওই যে ভিএক্স টার্মিনাল যুক্ত বিজেটি, তাহলে এইটার আহ বিই কি ফরওয়ার্ড বায়াস হবে না?
বেস এমিটার, এই যে বেস এমিটার জাংশনে বেজে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, এমিটারে লো ভোল্টেজ দেওয়া হচ্ছে, তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াস হবে। আবার চিন্তা করে দেখেন বেস কালেক্টরে কি হবে, বেজে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, কালেক্টরের ভোল্টেজ এই মুহূর্তে জানি না, বাট দেখে বোঝা যাচ্ছে যে বেস হাই ভোল্টেজ, একদম বেজে কিন্তু 5 ভোল্টের কাছাকাছি দেওয়া হচ্ছে। কালেক্টরটা অলমোস্ট দেখেন কানেক্টেড আছে গ্রাউন্ডের দিকের সাথে। সো চিন্তা করতে পারি কালেক্টরে কম ভোল্টেজ, তো তাহলে বেজে বেশি কালেক্টরে কম, মানে পিতে বেশি এনে কম, তার মানে ওইটাও ফরওয়ার্ড ব্যাস। সো আমাদের এই দুইটাই যখন ফরওয়ার্ড ব্যাস হয়ে যাবে তখন আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ওই এক্স ভিজিটিটা চলে আসবে স্যাচুরেশন মোডে। ঠিক আছে। আবার সিম্পল ভাবে ওয়াই ভিজিটিটাও কিন্তু দেখেন আপনি সেম লজিক চিন্তা করলে, যে ওইটারও বেজে হাই ভোল্টেজ, ওইটারও এমিটরে লো ভোল্টেজ, ওইটারও বেজে হাই ভোল্টেজ, ওইটার কালেক্টর তো একই। সো কালেক্টর কমন কালেক্টর, সো উপরেরটা ফরওয়ার্ড ধরলে নিচেরটা তো ফরওয়ার্ড ধরতেই হবে। সো ওই হিসাব করলে এটাও স্যাচুরেশন চলে আসতেছে। তো ওভারঅল আমরা জাস্ট একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে আমাদের ফার্স্ট যে ভিজিটিটা আছে এইটাকে আমরা চিন্তা করলাম যে এটা একটা স্যাচুরেশন মোডে আছে। ওকে। তো তার মানে কারেন্ট ফ্লো হবে, এবং আমরা জানি যে এমিটার দিয়েই কারেন্ট ফ্লো হবে, তাহলে কারেন্টের ডিরেকশন ওই যে বাম দিকে কারেন্ট যাবে সেটার কিন্তু লজিক্যাল ভিত্তিটা পেয়ে যাচ্ছে যে এইদিকে কারেন্ট আসলে ফ্লো হবে। এবং আমি কিন্তু আপনাদের বলে রাখছি যে ডান দিকে কারেন্ট ফ্লো হবে না। তাহলে আপনি ডান দিকে কারেন্ট ফ্লো হবে না বলতে কি বোঝায় আসলে, ডান দিকে কারেন্ট ফ্লো হবে না বলতে এই যে ডান দিকে যত বিজেটি আছে এইগুলো আসলে অফ থাকবে। ঠিক আছে। সো যাই হোক, এটা অফ রাখবো একটু পরে, যেহেতু আমরা বামের ভিজেটিটাকে অলরেডি অন ধরছি, তাহলে বামের ভিজেটিটা অন ধরলে কোনো একটা ভিজেটি যখন অন হয় এবং স্যাচুরেশনে থাকে, আমাদের বিজেটি যখন স্যাচুরেশনে থাকে তাহলে আমরা জানি যে কালেক্টর এমিটার এবং বেজ এমিটার ভোল্টেজ আমরা জানি। ঠিক আছে। তো তাহলে আমাদের ওই ভোল্টেজ গুলো দিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল এই যে এইটা কিন্তু বেজ, এই যে পিছনেরটা বেজ, আর এই যে এক্স তীর চিহ্ন দেওয়া আছে কালেক্টর, তাহলে বেজ, বেজ এমিটার জাংশনের ভোল্টেজ কত হবে 0.8, তাহলে এইখানে আর এইখানে ভোল্টেজ কত 0.8, আর এইখানে ভোল্টেজ কত 0.8, দুইটাই 0.8 হবে। আর আরেকটা হচ্ছে আমাদের কালেক্টর এমিটর ভোল্টেজ কত, তাহলে কালেক্টর আর এমিটরের ভোল্টেজ হচ্ছে এতদিন 0.2 হয়ে আসছে, এখানে একটু 0.1 হবে। ওকে। সো এই যে তিনটা ভোল্টেজ পেয়ে গেলাম, তিনটা ভোল্টেজ পাওয়ার কারণে এখন এই তিনটা ভোল্টেজ থেকে আমরা এই T1 বিজেটির বেস ভোল্টেজটা কত বের করতে হবে এবং এমিটর কালেক্টর ভোল্টেজটা কত বের করতে হবে। আমরা কিন্তু এমিটার টার্মিনালের ভোল্টেজটা জানি, রাইট। তো আমি এই জিনিসটা এখান থেকে না এঁকে একটু বাইরে আঁকি, তাহলে আপনাদের হোপফুলি বুঝতে সুবিধা হবে। আচ্ছা। সো দেখেন আমরা জাস্ট ভিএক্স মানে এক্স ভিজিটি রাখতেছি, বেস আর কালেক্টর তো কমন। তো তাহলে এইখানে আমাদের কত হলো +- 0.8, আর এইখানে হচ্ছে আপনার +- 0.1, আর এইখানে আমার ভিএক্স এ আছে 0.1। তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের বেজের ভোল্টেজ কত হবে। দেখেন এমিটর থেকে বেজের ভোল্টেজ কত বেশি, 0.8 বেশি। তাহলে এমিটারে ইটসেলফ ভোল্টেজ আছে হচ্ছে অলরেডি আপনার, ইটসেলফ ভোল্টেজ আছে 0.1, তাহলে বেজে 0.1 থেকে 0.8 পরিমাণ বেশি হবে, তাহলে আমাদের বেজের ভোল্টেজ হবে হচ্ছে আমাদের 0.9 ভোল্ট। ওকে। আচ্ছা, আবার কালেক্টরের ভোল্টেজ দেখেন, কালেক্টর এমিটার ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 0.1। এই যে কালেক্টর এমিটার ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 0.1 ইটসেলফ। এমিটরে, এই যে এটা কিন্তু এমিটার, তাহলে এমিটরে ভোল্টেজ আছে হচ্ছে আপনার 0.1, তাহলে এমিটর থেকে কালেক্টরে কি ভোল্টেজ 0.1 পরিমাণ বেশি হবে না। এজন্য আমাদের কালেক্টর নোডের ভোল্টেজ থাকবে হচ্ছে আপনার 0.2 ভোল্ট। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পল ভোল্টেজের যোগ বিয়োগ যে অপারেশন গুলো আমরা শিখছি আগে গুলাতে, সেখান থেকে আমরা ইজিলি বুঝে ফেললাম যে আমাদের কালেক্টরে ভোল্টেজ হবে 0.1 পরিমাণ বেশি এমিটার থেকে, এবং বেজে ভোল্টেজ হবে এমিটার থেকে 0.8 পরিমাণ বেশি। সো ওভারঅল 0.9 এবং 0.2 পাওয়া যাচ্ছে। এখন এটা যেহেতু বেজ এবং কালেক্টর প্যারালাল আছে, একটার বেজ এবং কালেক্টরে যে ভোল্টেজ পাবো পরেরটারও কিন্তু বেজ এবং কালেক্টরের সেম একই ভোল্টেজই পাইতে হবে।
তা নাহলে বেসিক্যালি সার্কিটটা একটু ম্যাল ফাংশন করবে। সো আপনি ভিএক্স থেকে যেটা পাইছেন ভিওয়াই থেকে পাবেন, একই সেমই পাবেন। ভিওয়াইটা নিজে নিজে ক্যালকুলেট করে দেখেন, ওইটাও কিন্তু সেই 0.8 অ্যান্ড 0.1ই দেওয়া আছে, এই জন্য দুইটারই সেম হবে আসলে। ওকে, সো এই জন্য আসলে আমরা একটা দিয়ে ক্যালকুলেশন করেই রেখে দিলাম। আচ্ছা, এখন এখানে তাহলে অনেক বেশি অ্যানোটেশন করা হয়ে গেছে, এগুলো আমরা একটু ডিলিট করে দিই। আমাদের যে যে জিনিসটা দরকার ছিল যে এই যে বেস টার্মিনালের ভোল্টেজটা বোঝা দরকার ছিল 0.9, আর এইখানের ভোল্টেজটা দরকার ছিল 0.2। ওকে, এখন তাহলে আমরা প্রথমটা যেহেতু স্যাচুরেশন অ্যাজিউম করছি, টি ওয়ান বিজেটি স্যাচুরেশন অ্যাজিউম করছি, এখন আমরা বাকি বিজেটি গুলোকে অ্যাজিউম করব। তাহলে টি2 টি0 এটা অ্যাজিউম করা সহজ হয়ে যাবে। কেন দেখেন, এই যে প্রথম বিজেটিটার যে কালেক্টরে ভোল্টেজ কত আছে? 0.2। এখন চিন্তা করে দেখেন তো, এই নোডে 0.2 ভোল্টেজ থাকলে ওই 0.2 ভোল্টেজের পক্ষে কি পর পর দুইটা বেস, এই যে এইখানে 0.2 ভোল্টেজ দিয়ে পর পর দুইটা বেসকে কি অন করা সম্ভব? বেস এমিটার জাংশনকে কি ভোল্টেজ অন করা সম্ভব? সম্ভব না। কেন? এই বিজেডিটাকে অন করতে গেলে আমাদের এইখানে ন্যূনতম কত ভোল্ট লাগবে? 0.5 ভোল্ট লাগবে ন্যূনতম। অন হবে কি হবে না এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে এখানে আমাদের কত লাগবে? 0.5 লাগবে। তো তাহলে খেয়াল করে দেখেন, আমাদের এই যে আমরা ইন্ডিকেট করছি যে নোটটা, এই নোটটাতে আমাদের আসলে মিনিমাম 1 ভোল্ট লাগবে ডান পাশের বিজেটি দুইটাকে অন করতে গেলে, যেটা কিন্তু আমাদের এই যে বাম পাশের থেকে আগত 0.2 ভোল্টেজের দ্বারা সম্ভব না। তাহলে এত কমপ্লেক্সিটি বাদ দিয়ে আমরা যেটা চিন্তা করছিলাম ওইটাই আসলে রাইট, যে শুধুমাত্র বাম দিকেই কারেন্ট ফ্লো হবে, ডান দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো কোনো কারেন্ট ফ্লো হবে না মানে এই টি2 এবং টি0 ভিজিটিটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন কাট অফ মোডে চিন্তা করব। ঠিক আছে, তাহলে কাট অফ মোড মানে তো আমাদের জন্য অনেক সুবিধা। এই যে ভিজিটি আছে, ভিজিটিতে তিনটা টার্মিনাল আছে, কোনো টার্মিনালে আসলে কারেন্ট ফ্লো হবে না। এটায় জিরো, এটায় জিরো, এটায় জিরো, আবার এই যে এইদিকে জিরো, এইদিকেও জিরো, এইদিকেও জিরো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন যে আপনার কোনো কারেন্ট নাই ডান দিকে, এবং ডান দিকে একটা টার্মিনাল থেকে গেছে। দেখেন এই যে 1K এর ভিতরে কারেন্ট কত যাবে এটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? তাহলে 1K এর ভিতরে দেখেন উপরের দিকে দেখেন জিরো আসতেছে, জিরো চলে যাচ্ছে, তাহলে এটার জিরো হওয়া ছাড়া কি আর কোনো ওয়ে আছে? এটা যদি আপনি কেসিএল চিন্তা করেন তাহলে 1K এর ভিতর দিয়েও আসলে জিরো কারেন্ট হচ্ছে। তাহলে এই যে ডান দিকে, এটা এত আপনার তো লিখতে হবে না, ডান দিকের আমার পুরো কারেন্টটাই, পুরো রিজনের কারেন্টটাই সব জিরো হয়ে গেছে। তো আমি এটাও হচ্ছে একটা অ্যানোটেশনটা মুছে দিচ্ছি। এখন আমরা শুধুমাত্র কারেন্ট যাবে, আমরা বুঝতে পারতেছি 5 থেকে 0.1-এর দিকে, এই যে শুধু এই যে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, আর এই ডানের ডিরেকশনে আর কোনো কারেন্ট ফ্লো হবে না। এখন এই কারেন্টগুলোই আমরা আস্তে আস্তে বের করব। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন আমাদের প্রথম যে যে 5, প্রথম ট্রানজিস্টরের বেস কারেন্টটা আমরা কিভাবে বের করে আনতে পারি? বেস কারেন্টটা বের করে আনতে পারি হচ্ছে এইখানে একটা ওহমস ল দিলেই কিন্তু বেস কারেন্টটা বের করে আনতে পারি। তাহলে আইবি, যেহেতু আমাদের এখানে অনেকগুলো বিজেটি আছে এই জন্য শুধু আইবি লিখলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, এই জন্য আইবি 1 বা আইবি 2, আইবি 0 এইভাবে ডিনোট করতে হবে। সো তাহলে আইবি 1টা হচ্ছে দেখেন শুরু হয়েছে কোথা থেকে? 5, শেষ হয়েছে কোথায়? 0.9 বাই হচ্ছে আপনার 4K। আচ্ছা, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে দেখি কত আসে। তাহলে 5 - 0.9 ভাগ হচ্ছে আপনার 4K। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে 1.025 মিলি অ্যাম্পিয়ার। এখন আপনাদের বলতে হবে যে এই যে টি1 মসফেট এটার কালেক্টর কারেন্ট কত হবে? এখানে মজার ব্যাপার দেখেন, কালেক্টর কারেন্ট মানে প্রথম টি1 বিজেটির যে কালেক্টর কারেন্ট আর টি2 বিজেটির যে বেস কারেন্ট, দুইটা কি সেম না? একই একই লাইন দিয়ে আসতেছে না? এখন পরেরটাকে যেহেতু আমি পরেরটাকে যেহেতু কাট অফ ধরছি, তাহলে আমি এই কারেন্টটা তো জিরো, এই জন্য ফোর্সফুলি ভাবে আমাদের কালেক্টর 1 কারেন্টটাও কত হবে? জিরো হবে। ঠিক আছে,
তো তাহলে কালেক্টর ওয়ান কারেন্টটাও কত হবে, জিরো হবে। ডিরেকশনটা ওইটার দিকে ডানে যায়, বাট এইটার দিকে চিন্তা করলে বামে আসে। তো আমরা কনসিস্টেন্সি রাখার জন্য এই দিকেই দিচ্ছি, বামের দিকে কারেন্ট ডিরেকশনটা দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এইদিকে এমিটার কয়টা আছে, দুইটা। একটা হচ্ছে আই ই ওয়ান বা এক্স, আর একটা হচ্ছে আপনার আই ই ওয়ান ওয়াই। এটা ওয়ান এক্স ওয়ান ওয়াই। তো তাহলে আমরা এই বিজেটিতে যে কারেন্টের ইকুয়েশন লিখতে পারি না, যে আই ই সমান সমান বেসিক্যালি আই বি প্লাস আই সি, লিখতে পারি অবশ্যই। আচ্ছা, এবার এইটা কিন্তু জিরো হয়ে গেছে, তো এটা এমনিই বাদ। আচ্ছা, আই ই হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আই ই ওয়ান এক্স প্লাস আই ই ওয়ান ওয়াই সমান সমান তাহলে আই বি ওয়ান। এখন দেখেন, এমিটর কারেন্টের, এমিটর দুইটাতেই সেম ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এমিটর দুইটাতে যদি আমি সেম ভোল্টেজ দিয়ে রাখি, তাহলে ওই দুইটা যদি আইডেন্টিক্যাল হয়ে থাকে, তাহলে অবশ্যই দুইটাই যেহেতু অন আছে, দুইটাই সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তো এই লজিক থেকে আমরা ইজিলি বলে ফেলতে পারি যে আই ই ওয়ান এক্স ইকুয়ালস টু আই ই ওয়ান ওয়াই। তো এখন নর্মাল বীজগণিত, দুইটার যোগফল আই বি ওয়ান, আবার দুইটা জিনিস সমান, তাহলে দুইটা জিনিসের ভ্যালু কত হবে, আই বি ওয়ান বাই টু। ওকে, তো তার মানে সিম্পল, আমাদের হচ্ছে 1.025/2 চলে আসতেছে। ঠিক ডিটিএলেও কিন্তু এইভাবে আমরা দুইটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট বের করছিলাম, এখানেও পুরো ডিটিএলকে এই জন্য ফলো করতেছে, আপনি চিন্তা করতে পারেন। ওকে, সো এখন আমাদের হচ্ছে এটা যদি চলে আসে, চলে আসলে এটা ভাগ টু যদি দিয়ে দিই আমরা, তাহলে 0.125 মিলি অ্যাম্পিয়ার চলে আসবে। সো ইজিলি আমি কারেন্টগুলো পেয়ে গেলাম। এখন আপনি যদি মোড ভেরিফিকেশন করতে চান, তাহলে ইজিলি করতে পারবেন কিভাবে। আপনি দেখেন, আপনি বিটা ফোর্সড বের করব কার জন্য, বিটা ফোর্সড হচ্ছে টি ওয়ান এর জন্য, মানে ওয়ান। তাহলে এটা কত হবে, আই সি ওয়ান বাই আই বি ওয়ান। তো এটা কত হয় বলুন তো, আই সি ওয়ান তো জিরো না ইটসেলফ, 0/1.025, তাহলে কত হচ্ছে, জিরো। তো এটা অবশ্যই আমাদের কি বিটা ফরওয়ার্ড থেকে ছোট। তাহলে আমরা যে টি ওয়ানকে স্যাচুরেশন ধরছিলাম, এটা কি আমাদের প্রুভড হয়ে গেল। ঠিক আছে, স্যাচুরেশন প্রুভড। আবার আপনি বাকিটা আমি করতেছি না, যদি আপনার দরকার হয় টি টু বা টি নট কে ভেরিফাই করবেন, তাহলে ওদেরকে আমি কি ধরছি, কাট অফ মোডে ধরছিলাম। তাহলে ওদের সবগুলোর কি করতে হবে, ভি বিই ভি বিসি বের করতে হবে। দেখে দেখবেন যে দুইটা টার্মিনালই আসলে এমন ভাবে ভোল্টেজ আসবে যে দুইটাই রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াস মানে তো অবশ্যই দুইটা রিভার্স বায়াস হলে তো কাট অফ মোডেই চলে আসে, কাট অফ মোডকেই ইন্ডিকেট করে। ঠিক আছে, আচ্ছা, আমাদের আসল কাজই কিন্তু করা হইলো না, সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ কত। তো দেখেন, আউটপুট ভোল্টেজ কত হবে, এটা খুবই ইজি। এই যে এদিকে কারেন্ট জিরো, এদিকেও কারেন্ট জিরো, এদিকেও কারেন্ট জিরো, তার মানে আমাদের এই যে 5 ভোল্টটা, 5 ভোল্টটার কোনো ড্রপ হচ্ছে না 4K এর ভিতর দিয়ে, 5 ভোল্টটা ডিরেক্ট এখানে চলে আসতেছে। তাহলে আমাদের আউটপুটটা কত আসবে, আউটপুটটা আসবে 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কেস ওয়ান এর জন্য আউটপুট কত পাচ্ছি, একদম পিওর 5 ভোল্ট পাচ্ছি। এটাই তো হওয়া উচিত, যে দুইটাই জিরো দিলে আমাদের, এটা কিন্তু ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে এ বি হোল বার। সো দুইটাই যদি জিরো দিই, তাহলে কত হচ্ছে, 0 × 0 হোল বার মানে ওয়ান। হ্যাঁ, তাহলে ওয়ান মানে তো আসলে লজিক হাই মিনস 5 ভোল্ট। সো আমরা ওইটা পাইছি। সো আমরা এই সার্কিটের যে কোনো কারেন্ট আসলে বের করে ফেলছি। আহ বাকি কারেন্ট, এই যে এখানে তো শুধু আই বেজ আর এমিটার কারেন্ট আছে, ডান দিকে সব কারেন্টই আসলে জিরো, এই জন্য বলতেছি সব কারেন্ট আমরা বের করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের কিন্তু পাওয়ার বের করা লাগতে পারে, রাইট? তো পাওয়ার বের করব কিভাবে, পাওয়ার বের করতে গেলে দেখেন, এই এই সেম কেসের জন্যই জাস্ট আমরা পাওয়ারটা বের করব। এটার পাওয়ার বের করা একদমই ইজি। কেন ইজি, দেখেন, এইখানে কারেন্ট কত ঢুকতেছে, জিরো। এইখানে কারেন্ট কত ঢুকতেছে, জিরো। তার কারণে এই যে এইগুলা তো কাট অফ, এটা তো কাট অফ, কাট, কাট, আর এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন। তো তাহলে এই দিকে কত কারেন্ট বেরোচ্ছে, জিরো। এদিকে কত কারেন্ট বেরোচ্ছে, জিরো। আর এই দিক থেকে দেখেন কারেন্ট ঢুকতেছে আই বি ওয়ান, আর এই দিকে হচ্ছে আপনার আই ই ওয়ান এক্স, অ্যান্ড এই দিকে হচ্ছে আপনার আই ই ওয়ান ওয়াই। সো আমি যদি ওই যে আবার একটা সার্কেলের মধ্যে ফেলে দিই পুরোটাকে,
সার্কেলের মধ্যে ফেললে আমি কি বলছিলাম, যেখানে যেখানে জিরো আছে, যে এটা এটা তো আর চিন্তা করতে হবে না। আমরা শুধু কি ইনকামিং দিয়েই কাজ করি, আউটগোয়িং দরকার নেই। উপরের তিনটা ইনকামিং, নিচের গুলা সব দেখে নিতে, নিচের দিকে যেগুলো আছে এটা 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 আউটগোয়িং। তো আমরা শুধু ইনকামিং কারেন্ট দিয়ে বা ইনার কারেন্ট দিয়ে করলেই হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের পাওয়ার হবে হচ্ছে, প্রথম আমি আইবি 1 কারেন্ট নিচ্ছি, আইবি 1 ইন্টু আইবি 1টা ঢুকছে বা ইন হইছে কত ভোল্ট দিয়ে, 5 ভোল্ট দিয়ে। এবং আলটিমেটলি ওইটা ডিভাইস ছেড়ে বেরোয় যাচ্ছে কোথা দিয়ে দেখেন। এটা তো আপনি ডিরেকশন বুঝতেই পারতেছেন, এই কারেন্ট আসলে এই দিক থেকে বেরোয় যাচ্ছে। আর এইখানে কত দেওয়া ছিল, 0.1 ভোল্ট, এখানেও 0.1 ভোল্ট দেওয়া ছিল, দুইটাই 0.1 0.1। এই জন্য 5 - আমাদের 0.1 করলে সিম্পল, এই কাজটা করলেই হচ্ছে আমাদের পাওয়ারটা পেয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, আপনাদের আর একটা মজার ব্যাপার বলে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই ডিটিএল এর মতো টিটিএল এও এই যে 0 0 0 1 1 0, এই তিনটা কেসেরই পাওয়ার সেম। প্রথম কেসের যে পাওয়ারের অ্যান্সার আসবে, সেকেন্ড কেস, থার্ড কেস, সবগুলোর পাওয়ারই কিন্তু সেম আসবে, ঠিক ডিটিএল এ যেরকম আসবে বলছিল, এইখানেও সেম আসবে। ঠিক আছে। এবং এই তিনটা কেসের ক্যালকুলেশন অলমোস্ট সেম। ওকে। অলমোস্ট ক্যালকুলেশন সেম। তো আমরা কেস 0 0 কভার করে ফেলছি পাওয়ার সহ, এখন হচ্ছে আমরা কেস পরেরটা দেখব। পরেরটা ইজি হবে। তো আমাদের যেহেতু আগেরটা শিখে ফেলছেন, এটা আর আপনাদের প্যারা হবে না। কেস 0 1, তাহলে এ বি, তাহলে 0 1, তাই না? তাহলে জিরো বলতে এইখানে আসলে জিরো বলতে 0.1 বোঝানো হচ্ছে, আর এইটা বলতে 5 বোঝানো হচ্ছে। ঠিক আছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে দুইটা বিজেটিকে প্যারালাল চিন্তা করেন, তাহলে এখানে পি আছে, এইখানে এন আছে, এইখানে এন আছে, এইখানে এন আছে। ঠিক আছে। তাহলে এইটা তো হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্যাস, কিন্তু এটা কি হয়ে যাবে, রিভার্স ব্যাস হয়ে যাবে না কেন? পি তেও হাই, এনেও হাই। এই যে মানে ওয়াই ওয়াই কপিটার দেখেন, এনে কিন্তু এখন হাই দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ওয়াই কপিটার এনটা হচ্ছে আমাদের রিভার্স হয়ে গেল। এই রিভার্স হয়ে যাওয়াতে এই জাংশনটা আমরা আসলে বাদ দিয়ে দিব, এই জাংশনটা হিসাবের মধ্যে রাখবো না। এই যে এই পার্টটা শুধুমাত্র, এই যে এখানে যে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের একটা পার্ট বাদ হয়ে যাবে। তো বাদ হয়ে গেলে আর একটা পার্ট যেহেতু লো আছে, ঠিক আগের নিয়ম অনুযায়ী, আগের রুলস অনুযায়ী ওইটাও আসলে স্যাচুরেশনে চলে আসবে। তাহলে স্যাচুরেশনে আসলে আমরা ভোল্টেজটা কিভাবে পাবো? আমরা হচ্ছে কালেক্টর, এটা কিন্তু এমিটার, এটা কিন্তু বেস, আর এটা হচ্ছে আপনার কালেক্টর। তাহলে কালেক্টর এমিটার ভোল্টেজ ডিফারেন্স কত আসবে? কালেক্টর এমিটার ভোল্টেজ ডিফারেন্স আসবে 0.1। আর হচ্ছে বেজ এমিটার ভোল্টেজ ডিফারেন্স কত আসবে? বেজ এমিটার ভোল্টেজ ডিফারেন্স আসবে 0.8। এখন আপনাদের কিন্তু আমি ডিটিএল পড়ানোর সময় একটা কথা বলছি, যে 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 ওয়্যারটা ওপেন সার্কিট হয়ে যায়, ওইটা দিয়ে কিন্তু আমরা কখনো ভোল্টেজ যোগ বিয়োগের ক্যালকুলেশন করি না। তো এই যে নিচের দিকের যে ভিওয়াই এর যে ওয়্যারটা বা এমিটারটা কিন্তু ক্রস দিয়ে দিছি। সো এইটা দিয়ে কিন্তু আপনার আবার 5-এর সাথে 0.8 যোগ টোগ কিছু করবেন না। ঠিক আছে, ওইটার 5 কিন্তু ওপেন সার্কিট হয়ে ডিসকানেক্টেড হয়ে গেছে, সো ওইটার সাথে যোগ বিয়োগ করা যাবে না। ডিসকানেক্টেড সার্কিটের মধ্যে আমরা কোনো যোগ বিয়োগ করে ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এখন কি ভোল্টেজ ক্যালকুলেট করতে পারতেছি, দেখেন, এই যে 0.8, 0.8 পরিমাণ বেশি হবে কোথা থেকে কোথা পর্যন্ত? এমিটার থেকে বেজে 0.8 বেশি হবে। তাহলে এমিটারে কত আছে? এমিটার কিন্তু 0.1-এরটার থেকে হিসাব করতেছি, তার কারণ ওইটাই হচ্ছে একমাত্র স্যাচুরেশনে আছে। 5টা কিন্তু কাট অফে চলে গেছে আসলে। তাহলে এই জন্য বেজে হচ্ছে আমাদের 0.9। আর আমাদের কালেক্টরটাও হিসাব করতে হবে ওই যে ভিএক্স থেকে, তাহলে ভিএক্স এর থেকে 0.1 বেশি হলে কালেক্টরে আছে হচ্ছে আমাদের 0.2। ঠিক আছে। তো আমি এখানে মুছে দিই জিনিসগুলা, দেখছেন তো অলরেডি। তো মুছে দিলে ওভারঅল আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, এই টার্মিনালটা কাটা, মানে এই টার্মিনাল দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। আর আমাদের ভিএক্স এর থেকে বেস টার্মিনাল হিসাব করলে এখানে 0.9 ভোল্ট আসতেছে, আর এইখানে হচ্ছে আপনার কালেক্টর টার্মিনালে ভোল্টেজ আসতেছে হচ্ছে আপনার 0.2। ঠিক আছে। তো এখন ওই যে সেম এই 0.2 ভোল্ট কিন্তু এই যে দুইটা বিজেটির, এই যে এইখানে একটা ভিবিই আর এইখানে একটা ভিবিই, এই দুইটা ভিবিই কে কিন্তু 0.2 কখনোই অন করতে পারবে না। তো এই জন্য আসলে এই নিচের গুলা কি থাকবে, নিচের গুলা হচ্ছে আপনার কাট অফ থাকবে, এটাও কাট অফ থাকবে ঠিক আগের মতো।
আমি কিন্তু বলছি যে এই তিনটা একই, কাট অফ কাট অফ কাট অফ। তো কাট অফ থাকলে এগেইন ডান দিকের কোনো কারেন্ট নাই, ডান দিকে কারেন্ট না থাকাতে আউটপুট এগেইন কত, আমার 5 ভোল্ট। ঠিক আছে। তো আমার হচ্ছে এখান থেকে যখন আমরা কারেন্ট ক্যালকুলেশন করবো, তাহলে কারেন্ট ক্যালকুলেশন করতে গেলে দেখেন IB1 ঠিক আগের মতোই আসবে। কত, 5 - 0.9/4K। তাহলে এটা হচ্ছে 1.0 কত জন ছিল, আচ্ছা 1.025 আসতেছে। আচ্ছা, সিমিলার ভাবে হচ্ছে আপনার IC1 কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তার কারণ এই যে এইদিকে যেহেতু জিরো, তাহলে এইদিকের কারেন্টও তো জিরোই হবে, একই তারের ভিতর দিয়ে, যে একই তার না, সেই জন্য একই ওয়্যারের কারণে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে আসলে। আর দেখেন, এই যে আমি ক্রস দিয়ে রাখছি কোথায়, IE1Y, এইটা তো হচ্ছে এখন রিভার্স হয়ে গেছে, এই জন্য ওইটার কারেন্ট জিরো। আর এদিকে হচ্ছে আপনার IE1X, এটার ভ্যালু কত হবে? তো এটা আপনি কমনলি বুঝতেই পারতেছেন যে আসলে উপরের থেকে কারেন্ট এক জায়গা দিয়ে নামতেছে, আর নিচে বামের দিকে কারেন্ট এক জায়গা দিয়ে খালি বের হচ্ছে, এই যে এটা হচ্ছে IE1X। তাহলে উপরের থেকে যে IB1 কারেন্টটা নামতেছে ওইটাই আসলে IE1X হবে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি IB1 এর সেম হবে। আগের বার যেহেতু দুইটা ব্রাঞ্চই খোলা ছিল, এই জন্য আসলে আমাদের দুইটা দিয়েই 50-50 কারেন্ট গেছিল। এখন হচ্ছে যেহেতু একটা ব্রাঞ্চ খোলা আছে, তো উপর থেকে IB1 যে কারেন্টটা নামতেছে সেটা তো ডান দিকে যাচ্ছে না, তার কারণ কালেক্টর কারেন্ট জিরো, আমি বলেই দিছি। তো সবই হচ্ছে আপনার I1X দিয়ে যাবে। ওকে। এবং আপনি এখানে যদি আবার এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে ঘিরে ফেলেন, তাহলে দেখেন ডান দিকে সব দিকে কারেন্ট জিরো, শুধুমাত্র কারেন্ট আছে IB1 এবং I1X। তাহলে ঢুকতেছে কারেন্ট কত, ইন হচ্ছে IB1, এন্ড ভোল্টেজ ডিফারেন্স কত, 5 - 0.1। ঠিক আছে, এইভাবে পাওয়ার পেয়ে যাব। সো আপনি বুঝতেই পারতেছেন কেন আমি বলছিলাম যে প্রথম তিনটা কেসের পাওয়ার সেম হবে। তার কারণ আগের কেসটার জন্য যে IB1 পাইছি, এখনো IB1 সেম পাচ্ছি, এর পরেরটার জন্য IB1 সেম পাবো, এই জন্য আসলে আমাদের পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে। ওকে। সো এখন আমাদের ওভারঅল যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আপনাদের এইখানে, যদি আমরা পরের কেসটার কথা বলি, পরের কেসটা অবশ্যই আপনাদের করে দেখাবো না। তখন উপরের দিকে চলে যাবে 5, নিচের দিকে 0.1 চলে আসবে, এবং 5 যেটাতে থাকবে ওইটা কাট অফ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। আর 0.1 যেটা আছে সেইটা দিয়ে আসলে কারেন্ট ফ্লো হবে। এবং এগেইন আমাদের ওইটার জন্য ভিভির ভোল্টেজ 0.9, তারপরে ভিসির ভোল্টেজ 0.2, এবং ডান দিকে ওভারঅল কাট অফ, আউটপুট এগেইন 5। ওকে। এবং পাওয়ারটাও সেম। ওকে, জাস্ট এই যে আমাদের বাম পাশে যে এমিটার দুইটা সলভ হয়ে যাবে, এমিটার দুইটার কারেন্ট বা সিচুয়েশনটা সলভ হয়ে যাবে আমাদের কেস 1 0-র জন্য। ঠিক আছে, তো এটা অবশ্যই বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা যে কেস 1 1 এর ক্ষেত্রে। তো কেস 1 1 এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের টিটিএল সার্কিটে, তো এইটা আসলে আগের গুলার সাথে কোনো কিছুই মিল নাই, এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পারবো। তো আমরা এইখানে আসলে যেহেতু কেস 1 1, তাহলে এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট, আর আমরা জানি এটা বেস, এটা কালেক্টর, সরি, এটা এমিটার, এমিটার, কালেক্টর। তো প্রথম বিজেটিটা আসলে কি মোডে থাকবে, এটার জন্য চিন্তা করে দেখেন। এইটা কি আছে, পি, এটা কি এন, এটা এন, এটা এন, তাই না? তাহলে আপনি নিশ্চিত দেখে বলতে পারতেছেন যে T1 বিজেটির বেজ এমিটার দুইটারই কি হচ্ছে, রিভার্স বায়াস। রিভার্স বায়াস কেন? তার কারণ বেজে বেজে পিতেও হাই, এনেও হাই, তো দুই জায়গায় যদি হাই হয় তাহলে হাই হাই মিলে তো হচ্ছে আপনার ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না। আর আরো যদি আমি সুন্দর করে বলি, তাহলে হচ্ছে আপনার এমিটারে শিওর 5, আর বেজে হচ্ছে 5 এর থেকে একটু ড্রপ হয়ে আসবে, 5 পুরোপুরি নাও আসতে পারে। সো ওভারঅল বেজে একটু কম থাকার কথা। তাহলে চিন্তা করে দেখেন যে এন এর থেকে আরো পি তে সমান হলে তো
অবশ্যই রিভার্স ব্যাস, দুইটা সমান হলেও রিভার্স ব্যাস। আর বরংস হচ্ছে আমাদের পি টাইপ এন টাইপের থেকে একটু কম ভোল্টেজ আসতেছে, তাহলে বেস এমিটার অবশ্যই দুইটারই রিভার্স ব্যাস হচ্ছে। এখন আসি আমরা কথায় যে বেস কালেক্টর, ঠিক আছে। এন্ড বেস কালেক্টর আমাদের সার্কিটের সিচুয়েশনগত ভাবে দেখেন, বেজে কত আছে, এটা বেজ হচ্ছে আমাদের পি, তো এটা 5-এর কাছাকাছি, তাহলে এদিকে অবশ্যই কারেন্ট ফ্লো তো উপর থেকে নিচ দিকে হবে, তাহলে পি তে কিছুটা হাই থাকার কথা। আবার দেখেন এনটা কি, এনটা হচ্ছে এই যে গ্রাউন্ডের কাছাকাছি, তাহলে এন এর দিকে কিছুটা কম থাকবে, মানে পিটা হচ্ছে আমার ভিডিডির কাছাকাছি, আর এনটা হচ্ছে গ্রাউন্ডের দিকে, তো তাহলে এন এ কম হবে, পি তে বেশি হবে। তো এখান থেকে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে আমাদের বেস কালেক্টর জাংশনটা হবে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। তো আপনাদের অ্যাক্টিভের কথা মনে আছে না? অ্যাক্টিভে ছিল হচ্ছে যে আমাদের বেস এমিটর ফরওয়ার্ড ব্যাস, আর হচ্ছে বেস কালেক্টর রিভার্স ব্যাস, এটা ছিল হচ্ছে আপনাদের অ্যাক্টিভ, ঠিক আছে। এখন বর্তমানে যে সিচুয়েশনটা আমরা পাইছি এটা কি, বেস এমিটর ফরওয়ার্ডের জায়গায় রিভার্স হয়ে গেছে এবং বেস কালেক্টর রিভার্সের জায়গায় ফরওয়ার্ড হয়ে গেছে, তার মানে উল্টে গেছে। এই জন্য এই মোডটাকে বা এই বিজেটির মোডটাকে বলে রিভার্স অ্যাক্টিভ। তো এই জিনিসটা আসলে আপনারা 251-এ হয়তো নাম শুনছেন, বাট এটার ক্যালকুলেশন দেখেন নাই। তো এটার ক্যালকুলেশন অলমোস্ট অ্যাক্টিভের মতো। কিভাবে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভে কি হয়, অ্যাক্টিভে হচ্ছে যে এটা এমিটর থাকে, এটা কালেক্টর থাকে, এটা বেস থাকে। তো আমরা জানি যে আই বি দিয়ে, বেস দিয়ে একটা কারেন্ট ঢোকে, এমিটর দিয়েও কারেন্ট একটা ঢুকতেছে, আর হচ্ছে সরি কালেক্টর দিয়ে, ভুল লিখে ফেলছি সরি, এখানে হচ্ছে আমাদের আইসি, মানে কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকতেছে আইসি, আর আমাদের হচ্ছে এমিটর দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে আইই। তো তাহলে এখান থেকে আমরা সবাই জানতাম যে আমাদের বেস এমিটর জাংশনে ভোল্টেজ ড্রপ হয় কত, 0.7 ভোল্ট এইটা হয়। অ্যান্ড হচ্ছে আমাদের আইসি সমান সমান বিটা ইন্টু আইবি হয়। এইটাই কিন্তু কালেক্টর অ্যাক্টিভের ফিচার, যে আমাদের বেজ এমিটর জাংশনে ভোল্টেজ ড্রপ হবে 0.7, বেজ এবং কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে, এমিটর দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, এবং আমাদের কালেক্টর কারেন্ট হবে বেস কারেন্টের বিটা গুণ। এটা সবসময় সত্য। তো রিভার্স অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়, রিভার্স অ্যাক্টিভে এমিটর অ্যান্ড কালেক্টর সোয়াপ করে, তাহলে এমিটর এবং কালেক্টর রোল সোয়াপ করে, তাহলে রোল সোয়াপ করলে দেখেন কি কি হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে আমাদের এমিটার। রোল সোয়াপ করা বলতে দেখেন, আগে আমরা ভিবি তে 0.7 দিছি, এখন আমাদের কি করতে হবে, ইর জায়গায় সি ইউজ করতে হবে, তাহলে বিসি তে হচ্ছে 0.7 ভোল্ট দিতে হবে। আচ্ছা, এটা একটা পার্থক্য। আচ্ছা, সেকেন্ড আর একটা পার্থক্য হচ্ছে, আগে কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকতো আর এমিটর দিয়ে কারেন্ট বের হইতো, এখন উল্টা হবে। এখন হচ্ছে এমিটর দিয়ে কারেন্ট ঢুকবে এন্ড কালেক্টর দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। বেস কিন্তু বেজের রোল চেঞ্জ হয়নি, বেস বেজের মতোই আছে, বেজে কারেন্ট আগেও ঢুকতো এখনো ঢুকবে। আচ্ছা, এখন ওহো আবার ভুল লিখতেছি এখানে, এটা তো আই সি হবে। হ্যাঁ, তো এখন আমাদের দেখেন যে তাহলে আগে আমরা আইসি সমান, মানে নর্মাল অ্যাক্টিভে আইসি সমান বিটা ইন্টু আইবি বলতাম, তাহলে এখন আইসি না, এখন হচ্ছে আই ই ইজ ইকুয়ালস টু বিটা ইন্টু আই বি বলবো। তার মানে সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা চেঞ্জ হলেও বিটার ভ্যালু কিন্তু সেম থাকে না। বিটা ওই উপরেরটা যে ফরওয়ার্ড পাইছি, এটা হচ্ছে বিটার পরে একটা নোটেশন থাকবে বি আর এ, তো এটা হচ্ছে আপনার কোশ্চেনে গিভেন থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে। তো বিটা আর এ মানে রিভার্স অ্যাক্টিভের বিটা, আর এটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড বিটা এফ, মানে ফরওয়ার্ড বিটা, মানে আপনারা যে বিটাটা চেনেন সেটাই আসলে ফরওয়ার্ড বিটা। ওকে, সো এবং আরেকটা মজার ব্যাপার, এই বিটা রিভার্স অ্যাক্টিভের ভ্যালু লো হয়ে থাকে, অনেক বেশি লো হয়ে থাকে, এটা 0.1, 0.5 এরকম রেঞ্জে আসলে হয়ে থাকে, বুঝছেন। সো এই যে নতুন নতুন সেট আপের ক্যালকুলেশন নিয়ে আমাদের এখানে হাজির হইতে হবে। তাহলে আবার আমি সামারি করি, আমাদের হচ্ছে
বেস এমিটার জাংশন হচ্ছে রিভার্স বায়াস, বেস কালেক্টর জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এই উল্টা সিচুয়েশনের জন্য আমরা রিভার্স অ্যাক্টিভটা ইউজ করব। এইখানে এমিটার এবং কালেক্টরটা হচ্ছে রোল সোয়াপ করছে, যার কারণে এমিটর দিয়ে কারেন্ট ঢুকতেছে এবং কালেক্টর দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এর সাথে সাথে আপনাদের বেস এমিটরের পরিবর্তে বেস কালেক্টরের ভোল্টেজটা হচ্ছে 0.7। আর আমাদের আইসি সমান সমান বিটা ইন্টু আইবি হওয়ার জায়গায় এখানে আইই সমান বিটা ইন্টু আইবি হচ্ছে। ঠিক আছে, সো আমরা জাস্ট আমাদের সার্কিটে আমাদের কি করতে হবে, আমাদের ওইখানে সার্কিটে আমাদের বেস কালেক্টর ভোল্টেজটা 0.7 বসাই দিতে হবে, এবং আমরা হচ্ছে এমিটর কারেন্টটা পেয়ে যাব বিটা ইন্টু আইবি দিয়ে। সো আমরা এটা নেক্সট দিন এই কেসটা স্টাডি করব। ওকে, এই কেসটা হচ্ছে আপনার টিটিএল এর একটু ডিফিকাল্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট কেস। এটার পাওয়ার বের করা, এটার ভোল্টেজ অ্যানালাইসিস করা, ওকে, সো এটা এক্সামে প্রায়ই দেয়। সো আমরা এটা বেসিক্যালি নেক্সট দিন দেখব। তো আজকে এই পর্যন্তই।